এত রেগে থাকার কারণ কি? জিদ্দাত ওয়াইনে চুমুক দিতে দিতে এক হাতে চুল পিছনের দিকে ঠেলে গম্ভীর স্বরে উত্তর দেয়। এমনি। এমনি এমনি তো আর এত রেগে থাকার কথা না। জিদ্দাত তৎক্ষণাৎ রক্তচক্ষু করে দাঁত চেপে বলে। বললাম না এমনি। রামদাস বাকিটা সিগারেট শেষ করলেন। জিদ্দাতকে আর এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করলেন না। ছেলের রাগ সম্পর্কে তো খুব ভালো করেই জানা আছে, তাই গলাটা পরিষ্কার করে নিয়ে নরম স্বরেই জানালেন। তোমার মা তোমাকে যেতে বলেছে, যাও গিয়ে দেখা করে আসো। জিদ্দাত কিছুই না বলে পারে উঠে তাওয়াল পেঁচিয়ে ম্যানশনের ভেতরে হনহনিয়ে চলে যায়। রামদাস ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বিড়বিড় করেন। আবার না হয়েও এত কেন মায়া? জিদ্দাত রুমে এসে নিজের স্টাইলে তৈরি হয়ে সোহানা খানের রুমের দিকে পা বাড়ায়। যদিও সোহানা খানকে এখনো পর্যন্ত কেউই দেখেনি। হিন্দু ধর্মে তো পর্দা বলতে কিছু নেই, কিন্তু ওনাকে আজ পর্যন্ত একজন মহিলা মানুষও দেখেনি। এমনকি নিচে পর্যন্ত আসে না, শুধু নিজের রুমে থাকেন। আর ওনার ছেলে জিদ্দাত নিজের বাবা মায়ের সাথেও ঠিক করে কথা বলে না। রানী নিজের মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। রেহেনা মেয়ের মাথায় বিলি কেটে দিচ্ছেন। এভাবে থাকার মাঝে রানী মাকে প্রশ্ন করে। মা, আমার নানু বাড়ি কোথায়? তোমার কি নিজের বাড়ি যেতে ইচ্ছে করে না? আর বাবার সাথে তোমার বিয়েটা হয়েছে ঠিক কিভাবে? আচমকা মেয়ের এতগুলো প্রশ্ন একসাথে শুনে থমকে বসলেন তিনি। হঠাৎ এই প্রশ্ন করে বসবে তা ভাবতে পারেননি। রানী আগেও অনেকবার এই কথা জিজ্ঞেস করেছে, কিন্তু প্রতিবার রেহেনা বিষয়টা কোনো এক কারণে এড়িয়ে গেছেন। উনি আবারও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেন। হঠাৎই এই প্রশ্ন? রানী বুঝতে পেরে উঠে বসে মায়ের হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলার জন্য জেদ ধরে বসে। বলো না মা, যতবার আমার নানু কথা জিজ্ঞাসা করি প্রতিবার তুমি এড়িয়ে যাও। আজকে তোমাকে বলতেই হবে। উনি একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। অবশেষে মেয়ের জেদের কাছে হার মেনে বলতে শুরু করেন। তোর বাবার সাথে আমার পরিচয় হয়েছিল কলেজ লাইফে। আমি তখন নতুন কলেজে ভর্তি হয়েছিলাম। তোর বাবা তখন আমাদের কলেজের সামনেই একটা বড় দোকানে কাজ করত। আফজাল টাকা পয়সার অভাবে বেশি একটা পড়ালেখা করতে পারেনি। তার উপর তোর দাদা দাদি আফজাল ছোট থাকতেই মারা গেছে। আপন বলতে কেউ ছিল না। নিজে উপার্জন করে পড়ালেখা চালাতে কষ্ট হয়ে যেত। তাই 10 পর্যন্ত পড়ে আর পড়ে নাই। আমি কলেজে যাওয়া আসা করার সময় আফজাল আমার দিকে সব সময় তাকিয়ে থাকতো। যখন আমি তাকাতাম তখন মাথা নিচু করে নিত। আমি খুব ভালো করেই বুঝতে পারতাম আফজাল আমাকে পছন্দ করেন। প্রায় 3 মাস এরকম চলতে থাকে। একদিন আমি তোর বাবার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করছিলাম, আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? এইটুকু বলে উনি থেমে হাসতে শুরু করলেন। অতঃপর নিজেকে সামলে বললেন। তোর বাবা তখন কি বলেছে জানিস? রানীর কৌতূহল ধুকে ধুকে বাড়ছে, তাই উতলা হয়ে বলে। কি বলছো বাবা? আমি এক করে আসতেছি, তারপর বলবো। শেষ। ওই দিন তোর বাবা ভ্যানিশ হয়ে গেছেন, আর আসে নাই। আমি পাক্কা 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। রানী তো এই কথা শুনে হাসতে হাসতে গাড়াগাড়ি খাচ্ছে বিছানায়। ক্ষণিকের জন্য ভুলে বসেছে তার সাথে হওয়া কিছু বাজে ঘটনা। হাসাহাসির পর্ব শেষ করে রানী সিরিয়াস হয়ে বলে। তারপর কি হয়েছে? আমি ওই দিনই বাসায় চলে আসি। তারপরের দিন আবার যাই এবং আফজালের কাছে গিয়ে সোজা জিজ্ঞাসা করে বসি, আপনি কি আমাকে ভালোবাসেন? সেদিনই আফজালকে অনেক ভীতু একটা মানুষ দেখা যাচ্ছিল। তার সাথে অনেক খাম ছিল। আমার দিকে ভালো করে তাকাতেও পারছে না। শুধু একটা কথাই বলেছিলেন, তোমার সাথে আমার যায় না। কারণ তোর নানা ছিল সিলেটের এমপি। সবাই বাবাকে ভয় পেত। আমাদের ফ্যামিলি অনেক টাকা পয়সাওয়ালা। তোর মামা তো লাফাঙ্গা ছিল। বাবা এমপি হওয়ায় সেই পাওয়ারে যাকে তাকে মারতো। আমি সেই দিন তোর বাবার কাছে একটা চিঠি দিয়ে মুস্কি হেসে চলে এসেছিলাম। এইটুকু বলে রেহেনা থেমে শ্বাস নিলেন। রানী নিজেকে দমাতে না পেরে জিজ্ঞাসা করে। চিঠিতে কি ছিল? আমারও
আপনাকে খুব পছন্দ। আপনি চাইলে আমরা কিন্তু একসাথে বাঁচতে পারি। আপনার কি আছে কি নেই সেটা দেখার বিষয় না, শুধু একটু ভালোবাসেন তাতেই চলবে। রানী এবার শোয়া থেকে উঠে বসে দুগালে হাত রাখে। মা বাবার ভালোবাসার কাহিনী শুনতে মজাই লাগছে। রেহেনা লম্বা একটা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করেন, সেদিনের পর থেকে তোর বাবার সাথে আমার প্রেম শুরু হয়। এভাবে আমরা 6 মাস প্রেম করি, লুকিয়ে দেখা করা, ক্লাস ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘুরতে যাওয়া। তোর বাবার সামর্থ্য অনুযায়ী আমার ছোট ছোট সব আবদার পূরণ করতেন। একদিন তোর মামা আমাদের একসাথে দেখে ফেলেন। ওই দিনই তোর মামা আমাকে টেনে হিঁচড়ে বড় ভাইয়ার সাথে জোর করে বাসায় পাঠিয়ে দিয়ে আফজালকে তোর ছোট মামা অনেক মারেন, যার ফলে আফজালের ডান হাত ভেঙে যায়, মাথায় তীব্র আঘাত পায়। 3 দিন হসপিটাল ছিলেন। আমাকে ওই দিনই বাসায় নিয়ে এসে রুমে বন্দি করে দিয়েছিল। তোর নানা ভাইয়ার করা আদেশ ছিল আজ থেকে আমার কলেজে যাওয়া বন্ধ। তার সাথে বাবার একটাই কথা, বড় মেয়ে চুনকালি মাখিয়ে চলে গেছে, এখন ছোট মেয়েও একই ভুল করতে যাচ্ছে, তাও আবার একটা ছোট লোকের সাথে। তোমার বোন আছে, তার মানে আমার খালামণি? আছে। রানী কিছুটা উত্তেজিত হয়ে বলে, কোথায় আছে জানো? না, আমরা বিয়ের আগে থেকে বড় আপা নিখোঁজ, কোথায় আছে জানি না, কার সাথে পালিয়ে গেছেন তাও জানি না। রানী চিবুক নামিয়ে কিছু একটা ভেবে বলে, হুম, সেটা বলো, তুমি বাবার কাছে আসলে কিভাবে? রেহেনা শুকনো কেশে নিলেন। মেয়ে যা শুরু করেছে না বললেন নয়। গলা পরিষ্কার করে বলতে শুরু করেন, মাঝরাতে জানালা দিয়ে পালিয়ে সোজা তোর বাবার দোকানে চলে আসি। প্রথমে তোর বাবা আমাকে ফিরে যেতে বলেন, কিন্তু আমি যাইনি। সেই দিন আমার জেদের কাছে হার মেনে তোর বাবা কিছু টাকা ম্যানেজ করে আমাকে নিয়ে ঢাকায় চলে আসেন। আমরা এখানে এসে বিয়ে করে নিই। তোর বাবা যেই দোকানে থাকতো ওই দোকানের মালিক ফোন করে জানিয়েছেন তোর নানা নাকি আমাদের আর কোনোদিন মেয়ে হিসাবে পরিচয় দিবেন না। ওনার নাকি কোনো মেয়েই নেই, শুধু 2টা ছেলে আছে। এইটুকু বলে থামেন। ওনার চোখ ঝাপসা হয়ে এসেছে। আজ প্রায় 18 বছর হয়ে গেছে বাবা বাড়ি যাননি। রানী বুঝতে পারে মায়ের কষ্ট হচ্ছে। রানীরও চোখে পানি টলমল করে ওঠে। কান্না করার ঠিক আগ মুহূর্তে নিচে থেকে ভেসে আসে রানীর বাবা আফজালের হাত। রানীর মা, নিচে আসো তো একটু। রেহেনা তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিচে ছুটলেন। রানীও মায়ের পেছন পেছন নিচে চলে আসে। আফজাল দোকানের থেকে এসেছেন, ঘামে পুরো শরীর ভিজে চিকচিক করছে। রেহেনা বেগম ঠান্ডা পানি নিয়ে এসে আফজালকে দিলেন। রানী গামছা দিয়ে বাবার কপালের ঘাম মুছে দেয়। খুব শখ জেগেছে আমার হাতে মরার। আমারে ছাইরা দেন, আমি ইচ্ছা করে আপনার বাইকে ধাক্কা দিই নাই, এইবারের মতো আমারে মাফ করে দেন। কিন্তু পাষাণ মাফিয়ার কি এতে মন গলে? লোকটা মধ্যবয়সী। জিদ্দাত লোকটার কোনো কথাই শোনে না। লোকটা সাইকেল নিয়ে যাওয়ার সময় ঘটনাক্রমে সাইকেলটা বাইকে লেগে যায়। সিদ্ধাতের মাথায় মুহূর্তে আগুন চড়ে যায়। সেজন্য জিদ্দাত রেগে গার্ডদের উপর কড়া নির্দেশ চালায়। সাইকেল ভেঙে ফেল। তা শুনে লোকটা আকুতি মিনতি করে বলে, না, আমার সাইকেলটা ভাঙেন না, আমি আর কিনতে পারুম না, আমার সে স্বাদ নাই, দয়া করেন আমার উপর। লোকটা প্রায় কান্নাই করে দিয়েছেন সেটা বলতে বলতে, কিন্তু এতেও জিদ্দাতের কোনো আসে যায় না। সে তার বাইকের উপর বসে গা ছাড়া ভাব নিয়ে সিগারেট টেনে উপরের দিকে ফু দিয়ে ধোঁয়া উড়াচ্ছে। 2টা গার্ড চোখের পলকে লোকটার সাইকেল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। লোকটা কান্নায় ভেঙে পড়ে। অতঃপর বলেন, আমার এত বড় ক্ষতি কেমনে করতে পারলেন সাহেব? আমি গরিব মানুষ, দিন আনে দিন খাই। আমার না হয় ছোট একটা ভুল হয়ে গেছে, সেজন্য এত বড় শাস্তি দিলেন? এখন রাত 1টার মতো হবে, কিন্তু রানীর চোখে এক ফোঁটা ঘুম নেই। মেয়েটা সারাটা দিন কোনো রকম হেলেমেলে কাটিয়ে দিলেও নিস্তব্ধ রাতে নিজেকে সামলাতে পারে না। বারবার মনে পড়ে যায় তার সাথে হওয়া মাফিয়াটার বিষাক্ত কাজগুলো। একটা মেয়ের কাছে এর থেকে বড় কষ্ট কি বার হতে পারে? এখন তো আরো আগেই ঘুম আসছে না কলেজের চিন্তায়। আর কি যেতে পারবে না কলেজে? যদি যাওয়া বন্ধ হয়ে যায় তখন বাবা মায়ের কাছে কি জবাব দেবে? অতিরিক্ত চিন্তায় রানীর মাথা ফেটে যাচ্ছে।
না পেরে শুয়ে থাকা অবস্থা থেকে নড়ে চড়ে উঠে বসে। এইসব কথা ভেবে রানীর খুব কান্না পাচ্ছে। আর কত সহ্য করবে? কয়দিন এভাবে পালিয়ে বেড়াবে? সেও তো একটা মানুষ। এখন নিঃশব্দে কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। ইন মর্নিং। রানী! কানের কাছে এত জোরে চিৎকার শুনে দুই হাতে কান চেপে ধরে রানী। শেষ রাতের দিকে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। সাত সকালে মিলির ডাকে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। অনুনয়নে মিলির দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে শুধায়, মিলি, এত জোরে কি কেউ ডাক দেয়? তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস আর এদিকে কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। রানীর মনটা মুহূর্তে কেমন স্যাঁত করে উঠল। কেন জানি এখন কলেজের নাম শুনলেও তার ভীষণ ভয় হয়। তার মধ্যে মিলি তাড়া দিয়ে বলে, উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি একেবারে রেডি হয়ে এসেছি। রানী বনিতা না করে উঠে পড়ে। অতঃপর কোনো রকম ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে তারপর নিচে এসে হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেয়। ভয়ে খাবারও খেতে ইচ্ছে করছে না। মনে মনে আল্লাহকে স্মরণ করে তারপর বাড়ি থেকে বের হয়। রিকশায় রানী গেটের থেকে কিছুটা দূরে থাকতে তাড়াতাড়ি করে বলে ওঠে, মামা, এখানেই নামিয়ে দিন। কেন? আমরা গেটের সামনে নামবো? না, এখানেই নেমে যাব, বাকিটা হেঁটে যাব। মিলি বেচারি আর কিছু বলতে পারে না। রানীর আচরণ মোটেও তার কাছে স্বাভাবিক লাগছে না। দুজন রিকশা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। গেটের কাছাকাছি আসতে আচমকা রানী দাঁড়িয়ে যায় এবং ভালো করে খুঁজে দেখে নেয় মাফিয়াটা আছে কিনা আশেপাশে। মাফিয়াটাকে না দেখতে পেয়ে রানী বড় করে একটা শ্বাস নিয়ে খুশি মনে ভাবে, যাক আল্লাহ, মাফিয়াটা নেই, ভালো হয়েছে। কি হলো হঠাৎ? দাঁড়িয়ে গেলি কেন? রানী কথা ঘুরিয়ে একগাল হেসে উত্তর দেয়। এমনি চল, ভেতরে যাই। তবে মিলির খটকা লাগে, বিদায় প্রশ্ন করে বসে, তোর কি হয়েছে রে রানী? গত 3 দিন ধরে অদ্ভুত আচরণ কেন করছিস? রানী আমতা আমতা শুরু করে কথা ঘুরিয়ে দেয়। কই, কি হয়েছে? দেরি হয়ে যাচ্ছে, চল তো যাই। মিলি আর কথা বাড়ায় না। দুজনে ক্লাসে চলে আসে। রানীর পড়াশোনায় একদমই মন নেই। সে শুধু তার সাথে ঘটে যাওয়া তিক্ত কাজগুলো নিয়ে ভাবনায় ডুবে আছে। সারাটা ক্লাসে একটুর জন্য মনোযোগ ছিল না। সেটা মিলি খুব ভালো করে খেয়াল করছে। কলেজ ছুটি হওয়ার পর যে যার মতো পারছে বাড়ি চলে যাচ্ছে। আবার সিনিয়ররা কেউ কেউ মাঠে ঘাসের উপর গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। রানী আর মিলি বাড়ি যাওয়ার জন্য বের হয়ে আসে। মাঠের মাঝখানে আসতে হঠাৎ রানী দাঁড়িয়ে যায়। যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো। জিদ্দাত গেটের সামনে বাইকের উপরে বসে এক হাতে গান ঘোরাচ্ছে। রানী তা দেখে কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার উপক্রম। এবার কি করে এখান থেকে বের হবে? ধরা পড়লে চলবে না, যে কোনো একটা উপায় বের করতে হবে। নিজেকে সামলে রানী মিলিকে বলে, মিলি, তুই বাড়ি চলে যা, আমার একটু কাজ আছে। মিলি চমকায়, নিজেকে দমিয়ে না রেখে প্রশ্ন করেই বসে, তোর কি এমন কাজ আছে যে আমি থাকলে সেটা হবে না? রানী বুঝতে পারে একে ভালোভাবে বললে তার কথা শুনবে না। খানিকটা রেগে মিলির হাতে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ধমকের স্বরে বলে, মিলি, তোকে যেতে বলছি, যা। তৎক্ষণাৎ মিলি অবাকের সাথে ছলছল নয়নে তাকায়। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে মাথা নিচু করে নেয় এবং দ্রুত গেট দিয়ে বের হয়ে যায়। মেয়েটার ফেস দেখে স্পষ্ট সে ইহাম আচরণে খুব কষ্ট পেয়েছে। রানী সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে মনে মনে বলে, সরি মিলি, আমি তোকে কষ্ট দিতে চাইনি। রানী তাড়াহুড়ো করে নিজের ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে মুখ ঢেকে নেয় এবং ধীরে ধীরে গেটের কাছে এগোতে থাকে। যত এগোচ্ছে তত মনে ভয় কাজ করছে। রানী প্রায় জিদ্দাতের কাছে চলে এসেছে। অতঃপর জিদ্দাতকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা জিদ্দাত চোখ বন্ধ করে নেয়, সাথে জোরে জোরে ভরপুর নিঃশ্বাস নিতে শুরু করে। রানীর শরীরের স্মেল জিদ্দাতের নাকে ঠেকতে জিদ্দাত তড়িৎ ফট করে চোখ মেলে নেয় এবং ঘাড় বাঁকিয়ে রানীর যাওয়ার দিকে তাকায়। কিছুটা সামনে চলে গেছে। জিদ্দাত মুহূর্তে বাইক থেকে এক লাফে ঝড়ের গতিতে ছুটে রানীর পিছু। রানী সেটা বুঝতে পেরে সেও ছুটতে শুরু করে। রানী তো দৌড়াতে দৌড়াতে অনেকটাই চলে এসেছে, তবে জিদ্দাতের স্পিডের সাথে রানীর দৌড় কিছুই না। খানিকটা পথ যেতে আর না পেরে রানী থেমে হাঁপিয়ে আবারও দৌড় দিতে নিলে জিদ্দাত এসে খপ করে হাত ধরে নিতে
রানী চোখ তুলে জিদ্দাতের দিকে তাকায়। রানী যেন সব অন্ধকার দেখছে। এত জোরে থাপ্পড় খেয়ে ঠোঁট ফেটে গেছে, রক্ত বের হয়ে এসেছে, চোখে পানি টলমল করছে। জিদ্দাত দাঁত কটমট করতে করতে রানীর চুলের মুঠি শক্ত করে ধরে। এত জোরে চুলের মুঠি ধরায় রানী কুঁকড়িয়ে ওঠে। আহ! আপনি আমাকে অনেক ঘুরিয়েছেন, এর মাসুল হিসেব করে করে দিতে হবে আপনার মিস। দাঁত পিষাকর কথায় রানী ভয়ে আকুতি স্বরে বলে। ছেড়ে দিন। জিদ্দা তার একটু শক্ত করে চুলের মুঠি চেপে দাঁত কটমট করতে করতে চিৎকার দেয়। এত সহজে আপনাকে কি করে ছেড়ে দেয় বলুন? আশেপাশের সবাই এই চিৎকারে কেঁপে উঠে। এতক্ষণ সবাই মিলে এই দৃশ্য দেখে যাচ্ছে, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসছে না। মাফিয়াটাকে সবাই খুব ভালো করেই চেনে, কাছে আসবে তো প্রাণ হারাতে হবে। রানী হাত মুচড়ামুচড়ি করছে ছাড়া পাওয়ার জন্য, আর কাঁদতে কাঁদতে বলে। ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? এবার রানী চোখ দিয়ে সব ঝাপসা দেখছে। এত জোরে জোরে 3টে থাপ্পড় খেয়ে কোনো রকমে নিজেকে সামলাতে পারছে না। চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে, তবে মুখে কোনো প্রকার আওয়াজ নেই। গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট বসে গেছে। জিদ্দাত কোমর টেনে নিজের সাথে মিশিয়ে হুঙ্কার ছাড়ে। কোন সাহসে আপনাকে ছেড়ে দেওয়ার কথা বলছেন? রানী উত্তর দিতে পারে না, শুধু ফুপিয়ে ওঠে। জিদ্দাত তৎক্ষণাৎ রানীকে কোলে তুলে নেয়। সবাই ভয়ে এখান থেকে প্রাণ নিয়ে কেটে পড়ে। বলা তো যায় না, যদি জিদ্দাত তাদের উপর গুলি চালিয়ে দেয়। জিদ্দাত রানীকে নিয়ে 2 কদম এগিয়ে গার্ডদের উদ্দেশ্যে তেজি গলায় হুকুম চালায়। গাড়ি বের কর, ফাস্ট। গার্ডগুলো সব শক্তিতে দৌড়ে যায় গাড়ি নিয়ে আসার জন্য, আর রানী কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। গার্ডরা গাড়ি নিয়ে আসলে জিদ্দাত রানীকে এক প্রকার ছুঁড়ে ফেলে গাড়ির ভেতরে, যার জন্য রানী কোমরে ব্যথা পেয়ে চাপা আর্তনাদ করে ওঠে। জিদ্দাত গাড়িতে উঠে সমস্ত স্পিডে গাড়ি চালাতে শুরু করে। তার চোখ মুখ লাল টকটক হয়ে আছে। রানী ভয়ে কাঁপতে কাঁপতে এক কোনায় জড়সড় হয়ে বসে চোখের পানি বিসর্জন দিচ্ছে। আহা, ভাগ্যের কি পরিহাস! রানী যতবার পালাতে চেয়েছে ততবার জিদ্দাতের কাছে গিয়ে ধরা খেয়েছে। আল্লাহকে স্মরণ করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, না হলে এই পশুটা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। জিদ্দাত 10 মিনিটের মধ্যে নিজের একান্ত মাফিয়া ম্যানশনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে এক প্রকার রানীকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে ম্যানশনের ভিতরে নিয়ে যেতে থাকে। রানী নিজের হাত মাফিয়াটার থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ম্যানশনের ভেতরে সব গার্ডগুলো মাথা নিচু করে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ জিদ্দাতের দিকে ভয়ে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। জিদ্দাত রানীকে উপরে নিয়ে এসে রুমে ধাক্কা মেরে ফেলে দেয়, তাতে রানী ফ্লোরে পড়ে যায়। জিদ্দাত দরজাটা ঠাস করে বন্ধ করে দিতে এবার যেন রানীর কলিজা শুকিয়ে আসার উপক্রম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সাথে অতিরিক্ত কাঁপছে। জিদ্দাত বাঁকা হেসে এক পা করে রানীর দিকে এগোতে এগোতে একদম কাছে এসে হাঁটু ভেঙে বসে রানীর কপালে গান তাক করে বেশ শান্ত স্বরে বলে। মাফিয়া জেবরার খান জিদ্দাতকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর শাস্তি কি জানেন? রানী ফাঁকা ঢোক গিলে সেটার উত্তর না দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে। আপনি আমার পিছনে কেন পড়ে আছেন? অতিরিক্ত ভয় পাওয়ার জন্য মেয়েটার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। জিদ্দাত এবার রেগে রানীর গাল শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে বলে। আপনি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছেন মিস, শুধু আপনার জন্য আমি রাতে ঘুমাতে পারি না। রানী গুঙিয়ে ওঠে, 2 হাতে জিদ্দাতের হাত ছাড়ানোর চেষ্টা করে। এত শক্ত করে ধরাই মনে হচ্ছে দাঁত সব ভেঙে যাবে। তার উপরে এত জোরে চড় মেরেছে যে গালের রক্ত জমাট বেঁধে থেতলে গেছে। জিদ্দাত দাঁত পিষতে পিষতে রানীর গাল ছেড়ে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিতে রানী উল্টো হয়ে ছিটকে পড়ে যায়, যার জন্য বেডের কোনায় লেগে কপাল কেটে যায়। সাথে সাথে রানী জোরে আর্তনাদ করে বলে। আম্মা গো! জিদ্দাত তৎক্ষণাৎ এসে রানীর চুল খামছে বেডে সোজা করে শুয়ে দেয়। মেয়েটা নিজের মায়ের নাম ধরে চিৎকার করে কান্না করতে শুরু করে। জিদ্দাত নিজের শার্টের গুতুম একটা একটা করে খুলতে থাকে। সেটা দেখে রানী হাউমাউ করে
আরও জোরে জোরে কান্না করতে থাকে, এটা ভেবে যে তাকে আবারও একবার ছিঁড়ে ছিঁড়ে খাবে, আজকে তাকে আস্ত রাখবে না। ভাবনার মাঝে জিদ্দাত একটানে রানীর বুকের উপর থেকে ওড়নাটা খুলে ফেলে। রানী দুহাতে নিজের বুক ঢেকে ফেলতে জিদ্দাত বাঁকা হেসে কোমর থেকে বেল্ট খুলে রানীর হাত মাথার উপরে নিয়ে বেঁধে দেয়, আর এক হাত মুহূর্ত দেরি না করে রানীর জামাটা দুহাতে টেনে ছিঁড়ে ফেলে। তাতে রানীর লজ্জায় ঘৃণায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ছি, একজন হিন্দু পরপুরুষ তাকে এইভাবে দেখছে, তা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। জিদ্দাত তখন রানীর উন্মুক্ত পুরো শরীরে হিংস্র নেকড়ের মতো চোখ দিয়ে গিলে খায়, অতঃপর ধীরে ধীরে নাক নিয়ে রাখে মুখের নরম অংশে এবং আস্তে আস্তে নাক দিয়ে ঘষে ঘষে স্মেল নিতে নিতে পেটের কাছে আসে। সেখানে অতিরিক্ত মাত্রায় জোরে জোরে শ্বাস নিয়ে রানীর শরীরের স্মেল নিতে থাকে। জিদ্দাত এই মুহূর্তে ওয়েন না খেয়েও রানীর শরীরের সুগন্ধিতে মাতাল হয়ে উঠেছে। জিদ্দাত ইতিমধ্যে ঘামতে শুরু করেছে, যদিও এসির পাওয়ার একদম ফুল। রানী ঠোঁট চেপে কান্না করছে, হাত দুটো খোলার চেষ্টা চালাচ্ছে অবিরাম, কিন্তু এতে আরো বেশি কষ্ট রানী পাচ্ছে। হাত লাল হয়ে গেছে, আর একটু হলে তো রক্ত বের হয়ে যাবে। জিদ্দাত পেট থেকে উপরে উঠে এসে আচমকা রানীর লিপ নিজের দখলে করে নেয়, এতটা বাজেভাবে কিস করছে যেন ঠোঁট ছিঁড়ে ফেলবে। রানী ব্যথায় মুখ দিয়ে অদ্ভুতভাবে গুমড়িয়ে উঠছে, তবে খুব বেশি একটা আওয়াজ করতে পারছে না, কারণ জিদ্দাত রানীর ঠোঁটে খুবই হার্ডলি কিস করছে, সাথে জোরে জোরে কামড় বসাচ্ছে। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, সেটাও জিদ্দাত শুষে নিচ্ছে। 30 মিনিট পর। এতক্ষণ ধরে মেয়েটার নরম তুলতুলে লিপের উপরে যুদ্ধ চলেছে বললেই চলে, কিন্তু মাফিয়াটা ছাড়ার কোনো নামই নিচ্ছে না। রানীর দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জিদ্দাত রানীকে কিস করা অবস্থায় রানীর পুরো শরীরে হটভাবে টাচ করছে। সময় যত যাচ্ছে জিদ্দাত তত হর্নি হচ্ছে, তার শরীর পুরো আগুনের মতো গরম হয়ে গেছে। অবশেষে জিদ্দাত রানীর লিপ ছেড়ে দিতে মেয়েটা তৎক্ষণাৎ জোরে জোরে ভরপুর শ্বাস নিতে থাকে এবং নিজেকে বাঁচানোর জন্য শেষবারের মতো চেষ্টা করে আটকে আটকে বলে, আমাকে ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে। জিদ্দাত তৎক্ষণাৎ রানীর ঠোঁট দুটোর মাঝে আঙুল রেখে নেশালো কণ্ঠে বলে, শ্শ্, আর কোনো কথা নয়। আপনার শরীরে কি এমন আছে যে আমাকে মাতাল করে দিচ্ছে? জিদ্দাত কিছু বলার সুযোগ না দিয়েই রানীর গলায় মুখ ডুবিয়ে ইচ্ছে মতো কামড় দিতে শুরু করে, সাথে যে জায়গাটা চেটেও খাচ্ছে। রানী শুধু অঝরে কান্না করছে, এটা ছাড়া রানীর আর যে কিছু করার নেই। জিদ্দাতের শার্টবিহীন পেট রানীর উন্মুক্ত পেটের সাথে বারবার ঘষা খাচ্ছে, তাতে রানী বারবার কেঁপে উঠছে। জিদ্দাত তো পাগলের মতো রানীর বুকে একের পর এক চুমু খাচ্ছে এবং নিজের কাজ কন্টিনিউ রেখে ধীরে ধীরে রানীর ইনারের ফিতা দুহাত দিয়ে একটু নিচে নামিয়ে ফেলে। রানী শক্ত করে নিজের চোখ বন্ধ করে রাখে। জিদ্দাত বুকের নরম অংশে জোরে চাপ দিয়ে ধরতে রানী শব্দ করে কেঁদে ওঠে। নিজের স্পর্শকাতর জায়গায় এত জোরে চাপ অনুভব করার জন্য অনেক ব্যথা পাচ্ছে মেয়েটা, তাই তো বারবার গুমড়িয়ে উঠছে। বুক থেকে কিছুক্ষণের মধ্যে পেটে নেমে আসে, সারা পেটে চেটে ভিজিয়ে ফেলছে, সাথে কামড়ে কুমড়িয়ে পুরো শরীরে জখম বানিয়ে ফেলছে। রানী চোখ দিয়ে যেন সব গুলাটে দেখছে, হাত বাঁধা থাকার কারণে আরো বেশি কষ্ট হচ্ছে। জিদ্দাত আর নিজেকে আর সামলাতে না পেরে রানীর পায়ের কাছে পজিশন মতো বসে আর এক টান মেরে যেটা খোলার এই মুহূর্তে সেটা খুলেই ফেলে এবং সেদিকে তাকিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে। তার চোখ তখন অতিরিক্ত লাল হয়ে আসে, এক প্রকার তার চোখে নেশা ধরে গেছে। মুহূর্তে নিজেকে ফিট করে রানীর মুখের সামনে ঝুঁকে আসে। রানী চোখ খুলে তখন কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না বলে, কিন্তু জিদ্দাত শয়তানি হেসে ঠোঁট কামড়ে ফিসফিসিয়ে বলে, আপনাকে খেতে আমার ভীষণ মজা লাগে মিস। জিদ্দাত রানীর উত্তরের অপেক্ষা না করে নিজেকে এক ধাক্কায় গেঁথে দেয়। রানীর সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে, আম্মা, আম্মা গো, চলে যাচ্ছে। আহ
মরে যাব, আমি নিতে পারছি না। 17 বছরের রানী 27 বছরের বলিষ্ঠ শরীরের অধিকারী জিদ্দাতকে নিতে কষ্ট হচ্ছে, তাও আবার অনেক হার্ডভাবে মুভ করছে শরীরের সমস্ত শক্তি দিয়ে। এতদিন পর জিদ্দাত শারীরিক সুখ পাচ্ছে, যেটা অন্য মেয়েদের কাছে পায় না, সেটা রানীর কাছে পাচ্ছে। রানী চিৎকার করে কান্না করছে, আর জিদ্দাত রানীকে জাপটে ধরে নিজের কাজ কন্টিনিউ করছে। সময় যত যাচ্ছে রানীর চিৎকার তত বাড়ছে, আর সাথে জিদ্দাতের স্পিড যেন সীমা ছাড়িয়ে গেছে। এতে একদম ঘেমে একাকার। জিদ্দাত ইচ্ছে করে রানীর মুখ বন্ধ করছে না। রানীর চিৎকার প্রশান্তি মিলাচ্ছে, তার সাথে সুখ অনুভব হচ্ছে। অতিরিক্ত উত্তেজনায় জিদ্দাত বারবার নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরছে। একবার রানীকে জাপটে ধরছে, তো আরেকবার গলায় মুখ গুজে স্পিডে মিলিত হচ্ছে। 3 ঘন্টা পর রানী জিদ্দাতকে ছেড়ে দিতে বলতে বলতে সেন্সলেসই হয়ে গেছে, কিন্তু জিদ্দাত ছাড়ার কোনো নামই নেই। প্রায় আরো 20 মিনিট পর জিদ্দাত স্যাটিসফাইড হতে রানীর উপরে সোজা হয়ে শুয়ে হাঁপাতে হাঁপাতে হাসতে শুরু করে। আজ কতদিন পর সে সুখ পেয়েছে। মুখ তুলে সেন্সলেস হয়ে পড়ে থাকা রানীর দিকে তাকায়। মেয়েটার চোখ মুখ বালিশের মতো ফুলে গেছে। এখন যেন মেয়েটাকে একটা নিষ্পাপ বাচ্চা দেখা যাচ্ছে। কিন্তু মাফিয়া জবরার খান জিদ্দাতের মন বলতে তো কিছুই নেই। মেয়েটার প্রতি এক বিন্দু মাত্র মায়া জন্মায়নি তার। সারা মুখ পর্যবেক্ষণ করা শেষ হতে জিদ্দাত বাঁকা হেসে বলে ওঠে, আপনাকে আবারও আমার দরকার। আপনার থেকে আমি একটু বেশি সুখ পাই। টাইম স্কিপ। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকায় রানী। বোঝার চেষ্টা করে সে এখন কোথায় আছে। মাথায় হাত চেপে ধরে মনে করতে চাইছে, আর যখন মনে হয় তাকে মাফিয়াটা তুলে এনেছে, সাথে সাথে নিজের দিকে তাকায়। শরীরে একটা সুতোও নেই। রানী কোনো রকম উঠে বসে চাদর দিয়ে নিজেকে ঢেকে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেয়েটার খুব কষ্ট হচ্ছে। তার সাথে কি হয়ে গেল? পুরো শরীরে শুধু কামড়ের দাগ, আর সেগুলো ফর্সা শরীরে লাল হয়ে কালচে বর্ণ ধারণ করেছে। রানী কান্না করা অবস্থায় একটা মেড দরজা ঠেলে ভেতরে আসে। রানী ভয়ে লজ্জায় গুটিসুটি মেরে বসে নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। মেড তখন রানীকে জামা কাপড় দিয়ে তাড়াতাড়ি করে বলেন, এগুলা পরে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, স্যার বাসায় নেই। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। রানী যেন একটা আশার আলো খুঁজে পায়। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কোনো রকম পরিধান করে বেড থেকে নামতে নিলে ফ্লোরে পড়ে গিয়ে আর্তনাদ করে ওঠে। আল্লাহ গো, আমি এখন কি করে যাব? আমার শরীর যে চলছে না। মেড তখন রানীকে টেনে তুলে ওড়নাটা দিয়ে রানীর শরীর ভালো করে ঢেকে দিলেন এবং রানীকে ধরে নিচে নিয়ে এসে পেছনের দরজা দিয়ে বের করে দিলেন। ম্যানশনের ভেতরে গার্ড ছিল না, সবগুলো এই মুহূর্তে মনে হয় সামনের গেটে আছে, তাই আরো সুবিধা হয়েছে রানীকে বের করে দিতে। রানী যাওয়ার আগে করুণার বিনিময়ে ভেজা কণ্ঠে বলে, ধন্যবাদ খালা। তার কোনো প্রয়োজন নেই। তোমার মতো আমারও একটা মেয়ে আছে। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। তাড়া দিয়ে তিনি বললেন কথাটা। রানী মাথা নাড়িয়ে সামনে এগিয়ে যায়। পেটে অনেক পেইন হওয়ায় হাঁটতে পারছে না ঠিক করে, খুব কষ্ট হচ্ছে। তারপরেও এখান থেকে যে করে হোক তাকে যেতে হবে। কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে মেন রাস্তায় এসে একটা গাড়িতে উঠে সোজা নিজের বাড়ি চলে আসে। বাসার ভেতরে এসে তাড়াতাড়ি উপরে যেতে নিলে দাঁড়া। রানীর পা তখন আটকে যায় মায়ের কঠিন আদেশে। তবে পিছন ফিরে মায়ের দিকে তাকায় না। কই ছিলি তুই? কলেজ ছুটি হয়েছে আরো 4 ঘন্টা আগে। এতক্ষণে তোর বাড়ি আসার সময় হয়েছে? আসলে আমি বলছি, দরজা দিয়ে ভেতরে আসতে আসতে কথাটা মিলি বলে, আসলে আন্টি আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে গিয়েছি তো, তাই দেরি হয়ে গেছে। প্লিজ আন্টি, রানীকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আমরাই সবাই মিলে জোর করে নিয়ে গেছি। আমি আর কি বলবো? ঘুরতে গেছি, সেখানে আর কি বলার আছে আমার? রেহেনা সেটা বলেই কিচেনের দিকে গেলেন রানী। নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। মিলি না থাকলে সে নির্ঘাত এখন ধরা পড়ে যেত।
রানী এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে উপরে চলে আসে। অবশ্য হাঁটতে কষ্ট হচ্ছে। এখন যদি খুঁড়িয়ে হাঁটে তো তাহলে নিজের মায়ের কাছে অনেক প্রশ্নের উত্তর দিতে হতো। তাই কষ্ট হলেও নর্মাল ভাবে হাঁটার চেষ্টা করছে। রানী ওয়াশরুমে এসে ঝর্ণার নিচে দাঁড়ায়। আর কতদিন এভাবে চলবে? তার সাথে আর কত মিথ্যা বলবে আপনজনের সাথে? সে আজকে মিলিকেও কষ্ট দিয়ে ফেলেছে। সেসব ভেবে রানী অঝরে কাঁদছে। শরীরের ক্ষত জায়গাগুলোতে পানি লাগায় অনেক জ্বালা করছে। তবে সেই দিকে মেয়েটার কোনো খেয়াল নেই। পাগলের মতো মুখ চেপে কান্না করতে করতে বলে, আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও। ওই লোকটা একবার না, আমাকে বারবার অপবিত্র করে দিয়েছে। রানী, ওয়াশরুম থেকে তাড়াতাড়ি বের হ। মিলির চিৎকার শুনে রানী শরীরের ক্ষত জায়গাগুলো ভালো করে ঘষে ঘষে কালস দাগগুলো তোলার চেষ্টা করছে। তবে এতে যেন আরো বেশি দাগ হয়ে যাচ্ছে। রানী কোনো রকম শাওয়ার নিয়ে জামা কাপড় পরিধান করে ওড়না দিয়ে নিজেকে ভালো করে ঢেকে বের হয়। তবে রানী মিলির দিকে ঠিকমতো তাকাতে পারছে না। মিলি রানীকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নেয়। রানী দাঁড়াতে পারছে না, তাই বেডে মাথা নিচু করে গিয়ে বসে। কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? কান্না করেছিস আবার? আচমকা প্রশ্ন ছুড়ে মারায় আমতা আমতা করে ওঠে। কই কান্না করেছি? তুই যে মিথ্যা বলতে পারিস না, সেটা তোর আমতা আমতা বলে দিচ্ছি। রানী মাথা নিচু করে তাচ্ছিল্য হেসে ভাবে, এখন আমি খুব সুন্দর করে মিথ্যা বলতে শিখে গেছি মিলি। কি ভাবছিস? রানী মুখ তুলে এমিলির দিকে তাকাতে এমিলি চমকে ওঠে। এ কি হাল করছে? উত্তেজিত হয়ে রানীর দুহাত ধরে বলে, তোর কপাল কি করে কাটলো? আর ঠোঁট কেটেছে কিভাবে? মিলি, আসতে বল, মা শুনলে চিন্তা করবে। মিলি সেটা পাত্তা না দিয়ে ফের বলে, এগুলো হলো কিভাবে? কে করেছে? খালি একবার আমাকে বল। তাকে যদি আমি জুতা পিটা না করছি তাহলে আমার নামও মিলি না। রানী মিলির কথা শুনে শব্দ করে হেসে বলে, হয়েছে আমার গুন্ডা বান্ধবী, আর আপনার জোতা পিটা করতে হবে না। মিলি তখন মন খারাপ করে হালকা করে কপালে কাটা জায়গায় হাত ছুঁয়ে দিয়ে ছলছল নয়নে বলে, খুব কষ্ট হচ্ছে তাই না? রানী হালকা হেসে উত্তর দেয়, আরে না, ওই একটু আর কি ঠিক হয়ে যাবে। মিলি তখন সুন্দর করে কপালের কাটা জায়গা পরিষ্কার করে একটা ওয়াইন টাইম লাগিয়ে দেয়। রানীর পেটে অনেক ব্যথা হচ্ছে, যা সহ্য করার মতো না। ব্যথায় টিকতে না পেরে মিলিকে অল্প স্বরে বলে, মিলি, আমার না অনেক পেট ব্যথা করছে। আজকে সারাদিন তো কিছু খাসনি, তাই হয়তো ব্যথা করছে। দাঁড়া, আমি খাবার আর মেডিসিন নিয়ে আসছি। রানী মিলিকে যত দেখছে তত অবাক হচ্ছে। মেয়েটা রাগ করে থাকার বদলে উল্টো বেশি করে কাছে ঘেঁষছে। আর সারা দিন কোথায় ছিল সেটা নিয়েও কিছু বলছে না। হয়তো কিছুটা অভিমান করে আছে, সেজন্য তো এসব কিছু জিজ্ঞাসা করেনি। রানী দরজার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বিড়বিড় করে, তোমাদের সবাইকে সরি এতগুলো মিথ্যা বলার জন্য। রানীর চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, আর সেটা তাড়াতাড়ি করে হাতের উল্টো পিঠ দিয়ে মুছেও নেয়। কত ভালো জীবন কাটছিল, তার মাঝখানে মাফিয়াটা এসে সব এলোমেলো করে দিল। মিলি খাবার নিয়ে এসে রানীকে নিজের হাতে খাইয়ে দেয়, সাথে মেডিসিন দিতে ভুলে না। প্লেট রেখে মিলি আবারও রানীর রুমে আসলে রানী খানিকটা কাঁপতে কাঁপতে বলে, মিলি, একটু জড়িয়ে ধরবি, আমি একটু ঘুমাবো। মিলি এসে বেডে বসে নিজের কাছে ডেকে বলে, এদিকটায় শুয়ে পড়, আমিও তোর পাশে শুবো। রানী কথা অনুযায়ী শুয়ে পড়ে। মিলিও শুয়ে রানীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রানীর ভিতরে একটা আলাদা ভয় কাজ করছে, সাথে আছে শরীরে অসহ্য ব্যথা। জিদ্দাত ম্যানশনের একটা কাচের জিনিসপত্র বাদ রাখেনি, সব ভেঙে তছনছ করে দিয়েছে। সাথে জিদ্দাত এতটা পরিমাণ রেগে গেছে, রানীকে না পেয়ে যা সামনে দেখছে তাই শেষ করে দিচ্ছে। এক পর্যায়ে সে গার্ডদের উদ্দেশ্যে গলা ফাটিয়ে হুঙ্কার ছাড়ে। তোরা থাকতে মেয়েটা পালায় কিভাবে? গার্ডগুলো ভয়ে কাঁপতে শুরু করে। সবগুলো মাথা নিচু করে দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। কেউ প্রশ্নের উত্তর দিতে পারছে না দেখে জিদ্দাত রক্তচক্ষু করে দাঁত কটমট করতে করতে তৎক্ষণাৎ কোমরে গুজে রাখা গানটা বের করে এক এক করে সামনের সবগুলো গার্ডদের শুট করে দেয়। গার্ডগুলো আর্তনাদ করে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে।
বাকি গার্ডগুলো ভয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। যেই মেড রানীকে পালাতে সাহায্য করেছেন তিনি অনেক ভয় পাচ্ছেন, সাথে অনেক ঘামছেন। জিদ্দাত কি পরিমাণ রেগে আছে সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। মেয়েটা একা কোনোদিনও বের হতে পারবে না। নিশ্চয়ই এখানে কেউ পালাতে সাহায্য করেছে। জিদ্দাতের চিৎকার শুনে বাকিরা সবাই মাথা নিচু করে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে বলে ওঠে, আমরা কেউ ওনাকে পালাতে সাহায্য করিনি বস। কে করেছে আর কে করেনি তা ফুটেজ চেক করলে বের হয়ে যাবে। এবার যেন মেডের কলিজার পানি শুকিয়ে আসছে, প্রচুর পরিমাণে কাঁদছে। যদি একবার জিদ্দাত জানতে পারে উনি রানীকে পালাতে সাহায্য করেছেন তাহলে জিদ্দাত ওনাকে টুকরো টুকরো করে ফেলবে। তার মধ্যে জিদ্দাত অদ্ভুতভাবে সবার দিকে ঘাড় কাত করে তাকায়। ওরা মাথা নিচু করেও বুঝতে পারছে ভয়ে এক একজনের সাথে চেপে দাঁড়িয়েছে। পর্যবেক্ষণ শেষ হতে দাঁত চেপে বলে, ল্যাপটপ নিয়ে আয়, ফাস্ট। একটা গার্ড তখন নিজের শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে দৌড় দেয় ল্যাপটপ আনার জন্য। ল্যাপটপ নিয়ে আসা হলে জিদ্দাত ল্যাপটপ অন করে প্রায় কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখে। মেড ভেবেই নিয়েছে আজকে ওনার শেষ দিন, কিন্তু হঠাৎ জিদ্দাত রক্তচক্ষু করে সবার দিকে তাকায়। এবার যেন ওদের প্রাণটাই বেরিয়ে যাবে। জিদ্দাত তৎক্ষণাৎ ল্যাপটপটা ফ্লোরে জোরে আছাড় মারে, সাথে সাথে সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সবাই ভয়ে এক প্রকার লাফিয়ে ওঠে, তাদের বস এখন সব ধ্বংস করে দেবে। অতিরিক্ত রাগে জিদ্দাতের কপালের সমস্ত রগ নীল হয়ে ফুলে উঠেছে, চোখ দিয়ে শুধু রক্ত নয় আগুন ঝরছে। সোফায় লাথি মেরে চিৎকার করে ওঠে, ক্যামেরা বন্ধ করেছে কে? কর এত বড় কলিজা হয়েছে। মেড যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক, সিসিটিভি ফুটেজে কিছু ওঠেনি, তবে তাদের বস যে পরিমাণ রেগে আগুন হয়ে আছে ওনাদের কি অবস্থা করবে কে জানে এখন। একজন গার্ড সাহস করে জিদ্দাতের সামনে এগোয়, মাথা নিচু করে কাঁপতে কাঁপতে উত্তর দেয়, বস, আমি তো ক্যামেরা ঠিকঠাক মতো অন করে দিয়েছিলাম, কি করে বন্ধ হলো? লোকটার অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। জিদ্দাত খপ করে হিংস্র বাঘের ন্যায় লোকটার কলার চেপে ধরে ঘাড় কাত করে শয়তানি হেসে বলে, অসম্পূর্ণ কাজ আমার একদম অপছন্দ, তার সাথে অসম্পূর্ণ কাজ রাখার মানুষটাকেও। বস, এবারের মতো মাফ করে দিন। দু হাতে জোড় করে কথাটা বলতে জিদ্দাত হু হু করে হাসতে বলে, উফ, তুই জানিস না জিদ্দাত কাউকে সেকেন্ড চান্স দেয় না। লোকটা মুখ খুলে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিদ্দাত বজ্রপাতের ন্যায় লোকটার মাথা কাচের টেবিলের উপর এক চিৎকার দিয়ে জোরে বাড়ি মারে। ফলে লোকটার মাথায় কাঁচ ঢুকে মুখের নকশা পাল্টিয়ে যায়, রক্তে পুরো ফ্লোরে ভেসে যেতে শুরু করে। লোকটা যে একটা চিৎকার দেবে তারও কোনো সুযোগ দেয়নি পাষাণ জিদ্দাত। কাজ শেষ হতে লাথি মেরে দূরে ছিটকে দেয়। লোকটার নাকে মুখে দিয়ে গলগলিয়ে শুধু নদীর স্রোতের ন্যায় রক্ত বের হতে থাকে। অনেক মেড ভয়ে কান্না করে দিয়েছে। সবগুলোকে কেটে টুকরো টুকরো করে আমার টাইগারদের খেতে দেয়। জিদ্দাতের হুঙ্কার দিয়ে করা আদেশ পালনের জন্য গার্ড নিজেদের প্রাণপণ নিয়ে ছুটে লাশগুলো নেয়ার জন্য। জিদ্দাত দাঁত কটমট করতে করতে সোফায় পায়ের ওপর পা তুলে চোখ বন্ধ করে সবার উদ্দেশ্যে গম্ভীর স্বরে হুকুম চালায়, আউট। সবগুলো দৌড়ে যে যার আস্তানায় পালায়। এতক্ষণ যেন তারা একটা মরণ কুণ্ডলিতে ছিল। আজ 3 দিন পর রানী বিছানা থেকে উঠে বসেছে। ওই দিন মিলিকে জড়িয়ে ঘুমানোর 10 মিনিট পরই শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। এই 3 দিন ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারেনি, যেটা মুখে নিত সেটাই বমি করে ফেলে দিত। রানীর মা রানীর থেকে 1 মিনিটের জন্য দূরে যায়নি, মেয়ের পাশে থেকে সেবা করেছেন। আর সাথে তো মিলি আছেই। রানীর বাবা মেয়ের অবস্থা দেখে প্রথম দিনেই বাড়িতে ডক্টর নিয়ে এসেছিলেন। এই একটা মেয়েই ওনাদের সব কিছু অনেক সাধনার পর রানীকে ওনারা পেয়েছেন। রানীর পরে ওনাদের আর কোনো সন্তান জন্ম নেয়নি। আর এই 3 দিন কলেজের সামনে জিদ্দাত তার দলবল নিয়ে রানীর জন্য অপেক্ষা করেছিল, কিন্তু রানীকে পায়নি। কি করে পাবে? মেয়েটা তো প্রায় আধমরা হয়ে গেছে। এই অবস্থায় কলেজ যাবেই বা কি করে? রানী বেডে বসে আছে, মিলি হঠাৎ দৌড়ে রুমে আসে আর হাঁপাতে হাঁপাতে রানীর কাছে আসে। রানী প্রশ্নবোধক চাহনি তাক করে মিলির দিকে। মিলি 32টা বাটি কেলিয়ে বলে, রানী, আজকে বিকালে তোকে নিয়ে মলে যাব, আর আমরা দুজন মিলে অনেক ঘুরবো, সাথে ফুচকাও খাবো।
সঙ্গে সঙ্গে রানী অমত করে বলে, তুই যা, আমি যাব না। তুই বললে হবে নাকি? তোর এখন একটু খুললে শরীরটা হালকা লাগবে। মিলি, আমার ভালো লাগছে না, তুই একা একাই চলে যা। রানীর কথায় মিলি তৎক্ষণাৎ অভিমানে মুখ ভার করে নেয়। ছলছল আখিতে কান্না স্বরে শুধায়, তুই কেমন জানি হয়ে যাচ্ছিস রানী, কই আগে তো এমন ছিলি না। রানীর এবার মেয়েটার জন্য খারাপ লাগছে। মিলি তো প্রায় কান্নাই করে দিবে, এমন ফেস বানিয়ে রেখেছে। থাক, তোর আর যেতে হবে না। মিলি কথাটা বলে ফিরে যেতে নিলে কানে ভেসে আসে, আচ্ছা বাবা, যাবো তো, রাগ করতে হবে না। মিলি মুখ ভার করেই ফিরে তাকালো। রানী হেসে বলল, এবার তো একটু হাসি দে। হুম হুম। মিলি তৎক্ষণাৎ 32 বাটি দাঁত বের করে হেসে দিল। মেয়েটা অল্পতেই রাগ করে, আবার অল্পতেই হেসে দেয়। রানী আর মিলি বড় শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। মিলির নাকি কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, তবে রানীর কেমন ভয় ভয় লাগছে, আবার বাইরে এসেও শরীরটা হালকাও লাগছে। ওরা দুজন মিলে কথা বলতে বলতে মলের ভিতরে যায় এবং লিফট করে 5 ফ্লোরে আসে। মিলি নিজের কিছু কেনাকাটার জন্য সামনে এগিয়ে যায়, তবে রানী এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াই মিঠাই খেতে থাকে। আশেপাশে এত একটা মনোযোগ নেই তার। অনেক মানুষ আসছে যাচ্ছে। সে মলের ভেতরেই জিদ্দাত প্রবেশ করেছে, পুরো কালো বেশে, সাথে অনেকগুলো গার্ড আছে। সোজা 5 ফ্লোরে এসে মলের ম্যানেজারের কেবিনে ঢুকে পড়ে। ম্যানেজার জিদ্দাতকে দেখে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে প্রশ্ন করেন, আপনারা কারা? জিদ্দাত ম্যানেজারের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আঙুলে গান ঘোরাতে ঘোরাতে গা ছাড়া ভাব নিয়ে বলে, তোর বাপ। ম্যানেজার তখন রেগে বলেন, কি ফাজলামো শুরু করেছেন? গলার নামে কথা বল বাস্টার্ড। গত 2 মাসের মলের লোন 20 বিলিয়ন কি তোর বাবা দেবে? জিদ্দাতের হুঙ্কারে ম্যানেজার হক চুকিয়ে যায়। আর বুঝতে বাকি থাকে না জিদ্দাত যে এমপির লোক। তবে ভয় না পেয়ে সাহস করে বলে, আমি এমপির সাথে কথা বলবো এই বিষয়ে। আর আপনি কে? আপনাকে কেন টাকা দিতে যাব? উনি এমপির ছেলে, আমাদের বস, মাফিয়াজি। পুরো কথা বলার আগে জিদ্দাত ইশারায় চুপ করিয়ে দেয়। জিদ্দাতের মুখে মাস্ক থাকায় লোকটা ফেস দেখতে পায় না। তবে জাবরার মাস্কটা নিজের স্টাইলে খুলতে ম্যানেজার মাফিয়া জাবরার খান জিদ্দাতকে দেখে ভয়ে একটা শুকনো ঢোক গেলেন। এতক্ষণ না চিনে কত কি বলে ফেলছেন। জিদ্দাত যদি এখন ওনাকে মেরে দেয়, সেটা ভেবে উনি প্যান্টে হিসু করে দেওয়ার মতো অবস্থা। ম্যানেজার ভয়ে জিদ্দাতের পায়ের ওপর লুটিয়ে পড়ে প্রাণ বাঁচানোর জন্য। ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। এটা আমার একদম অপছন্দ। নোংরা করে দিলে তো আমার পা। কথাটা বলতে বলতে ম্যানেজারকে পা দিয়ে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়ে পরপর বলে, অ্যাকাউন্টে টাকা ডোনেট কর ফাস্ট। ম্যানেজার উঠে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ডোন্টে করে দেয়। জিদ্দাত শয়তানি হেসে এক লাফ দিয়ে উঠে মাফিয়া স্টাইলে বের হয়ে যায়। ম্যানেজার একটুর জন্য মরতে মরতে বেঁচে যায়। রাউন্ড এরিয়া দিয়ে জিদ্দাত এগিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ জিদ্দাতের চলমান পা থেমে যায়। চোখ খাত করে আশেপাশে তাকায়। মাফিয়াটার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। জিদ্দাত পেছনে ফিরার আগ মুহূর্তে হুডি পরা অজানা লোকটা পিলারের পেছনে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। পেছনে কাউকে না দেখে সামনে এগিয়ে যেতে যেতে রহস্য হেসে গার্ডদের চলে যেতে বলে। গার্ডগুলো মাথা নিচু করে করে হাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যায়। জিদ্দাত লেফটে ওঠার পূর্বে পেছন থেকে একটা বিষাক্ত তীর এসে জিদ্দাতের পিঠে গেঁথে যাওয়ার পূর্বে অজানা ব্যক্তিটি দৌড়ে এসে সেটা ধরে ফেলে এবং 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে তীরটা নিয়েই দৌড়ে পালিয়ে যায়। জিদ্দাত লোকটার পেছনে রকেটের গতিতে ছোটে। জিদ্দাত যেতে না যেতে একটা গুলি এসে লিফটের দরজায় গিয়ে আটকায়। রানী এই দিকেই আসছিল। সামনে এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। তবে রানী জিদ্দাতের মুখটা দেখতে পায় না। আশেপাশের মানুষ গুলির আওয়াজ পেয়ে দৌড়াতে শুরু করে। জিদ্দাত দৌড়ে রানীকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রানীর শরীরের স্মেল পেয়েছে, কিন্তু এখন সেটা খেয়াল করার সময় নয়। রানী তো ভয়ে কান্না করে দিবার মতো অবস্থা। সকলের দৌড়াদৌড়ির মাঝে মিলি দৌড়ে এসে রানীর হাত ধরে নিয়ে যেতে থাকে। চল, এখানে বিপদ আছে রানী। এখানে এসব হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। রানীর কথায় মিলিও আতঙ্কিত স্বরে বলে, আমিও তো বুঝতে পারছি না, চল এখান থেকে, যে করে হোক বের হতে হবে আমাদের। মিলি রানীর হাত টেনে ধরে নিয়ে যেতে থাকে।
জিদ্দাত দৌড়ে প্রায় অজানা ব্যক্তির কাছেই চলে এসেছিল, কিন্তু তার আগেই লোকটা আড়াল হয়ে যায়। সবাই 5 ফ্লোর থেকে এলোমেলো হয়ে দৌড়ে চলে আসতেই দুটো লোক মলের বিশাল পিলারের পেছন থেকে বের হয়ে আসে এবং খুব দ্রুত কেউ একজনকে ফোন দেয়। স্যার, একটুর জন্য এমপির ছেলেকে মারতে পারলাম না, তার আগে একটা লোক জিদ্দাতকে বাঁচিয়ে নিয়েছে। এহেন কথা শুনে ফোনের ওপাশ থেকে লোকটা কর্কশ কণ্ঠে দাঁত চেপে শুধায়, তোদের দ্বারা কিচ্ছুই হবে না, শুয়েও বের কর বাচ্চারা। স্যারকে এত রুড হতে দেখে লোকটা ভয়ে ভয়ে বলে, সরি স্যার, শুধুমাত্র ওই লোকটার জন্য আজ এমপির ছেলে বেঁচে গেছে। এবার আর ওই পাশ থেকে কিছু ভেসে আসলো না। তার আগেই কল কাট। সেটা দেখে লোক দুটো নিজেদের মধ্যে বলাবলি করে, স্যার রেগে গেছে, আজকে আমাদের খবর আছে। তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে আবার ধরা পড়ে যাব। জিদ্দাত বাইরে এসে আশেপাশের সব জায়গা খুঁজে ফেলেছে, তবে অজানা লোকটাকে আর দেখতে পায়নি। জিদ্দাতের মাথায় ধাউ ধাউ করছে, হাত মুঠোবন্দি করে দাঁত চেপে বলে ওঠে, ও শিট। মিলি আর রানী মলের ভেতর থেকে বের হয়ে আসে ততক্ষণে, এবং অনেক তাড়াতাড়ি এখান থেকে বের হতে থাকে। জিদ্দাতের পেছন দিয়ে ওরা পাশ কাটিয়ে চলে আসার সময় জিদ্দাত আচমকা নিজের চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে জোরে শ্বাস নিয়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, এই মেয়েটা এখানে আছে? জিদ্দাত তৎক্ষণাৎ চোখ মেলে পেছনে তাকায়, তবে সেখানে মলের ভেতর থেকে বের হওয়া মানুষদের ভিড় হয়ে যায়। ভিড়ের মাঝে তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আটকায় দূরে দাঁড়িয়ে থাকা এক জোড়া অদ্ভুত নীল মণিমুক্তযুক্ত ডাগর টানা আখির উপর। 1 মিনিট তো দূরের কথা, জিদ্দাতের 1 সেকেন্ডও সময় লাগে না চিনতে। রানীর নজর জিদ্দাতের চোখের ওপর পড়তে তারও বেশি একটা সময় লাগে না চিনতে, কারণ জিদ্দাতের তীক্ষ্ণ চাহনি যথেষ্ট রানীর মনে কালবৈশাখী ঝড় সৃষ্টি করতে। ভয়ঙ্করভাবে বাদামি মণিযুক্ত চোখ খাদে নিয়ে কপাল ভাঁজ করে তাকানোর স্টাইল যে কারো মনের মধ্যে তাণ্ডব সৃষ্টি করতে সক্ষম। জলজল করতে থাকা তীক্ষ্ণ আঁখের দিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস রানীর হয়ে ওঠেনি। শক্ত করে মিলির হাত খামছে ধরে অস্বাভাবিক মাত্রায় শ্বাস নিতে শুরু করে। মিলি তা লক্ষ্য করে চিন্তিত স্বরে প্রশ্ন করে, কি রে রানী, এমন করছিস কেন? কি হয়েছে? রানী কোনো রকম কাপা গলায় শুধায়, মিলি এক্ষুনি এখান থেকে চল। মিলি ভাবে রানীর জ্বরের কারণে হয়তো অসুস্থ ফিল করছে, তাই কথা না বাড়িয়ে মিলি যত তাড়াতাড়ি সম্ভব ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। জিদ্দাত চাইলেই কিন্তু এখন 2-3টা শ্যুট করে সব নীরব করে দিয়ে রানীকে ধরতে পারে, কিন্তু কিছু একটা ভেবে সেটা না করে ভিড় ঠেলে রানী যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে আসতে রানীকে দেখতে পায় না। জিদ্দাত নিজের চুল নিজেই খামছে ধরে পাগলামি করে চিৎকার দেয়, পাগল বানিয়ে ফেলবেন আমাকে? এখানে তো ছিলেন, কোথায় চলে গেলেন এই মুহূর্তে? জিদ্দাত তাণ্ডব সৃষ্টি করে এক প্রকার আশেপাশে রানীকে খুঁজতে শুরু করে দেয়। একদম অস্বাভাবিকের মতো ওয়েন ছাড়াই মাতলামি করছে, চোখ একদম লাল টকটকে বর্ণ ধারণ করেছে। রানীকে না পেয়ে যেন পায়ের রক্ত মাথায় উঠে এসেছে। মাফিয়া জাবরার খান জিদ্দাতকে পুরোপুরি দেখতে পেয়ে লোকজন ভয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। টাইম স্কিপ। রানী নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে একটুর জন্য বেঁচে গেছে সে। এমন চলতে থাকলে মেয়েটা ভালো করে বাইরেও বের হতে পারবে না। মনটা আধারে ঢাকা পড়ে আছে। কি এমন পেয়েছে ওই মাফিয়াটা যার জন্য তার পেছনেই পড়ে আছে? 3 দিন কলেজ যায়নি, কালকে তো যেতেই হবে। এটা ভেবে রানীর শরীরের সকল পশম এক এক করে দাঁড়িয়ে যাচ্ছে। রানী, একটু এদিকে আয় তো। নিচে থেকে মায়ের ডাক ভেসে আসতে রানী তাড়াতাড়ি করে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। কিচেনে এসে অল্প স্বরে বলে, কি হয়েছে মা? তোর বাবা তোর জন্য গোলাপ জামুন পাঠিয়েছেন মন্টুকে দিয়ে। কই, আজকে তো মন্টু একটাও গোলাপ জামুন খায়নি। রানী পড়ে মহা মুশকিলে, আমতামতে শুরু করে দেয়। আসলে মা, ওনা সবসময় আমার হাত থেকে নিয়ে শুধু আমার থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলে। রেহেনা হাসতে হাসতে উত্তর দিলেন, তোর সাথে দুষ্টমি করে হয়তো। রানী মুখ ভার করে মনে মনে ভাবে, যে ছেলেটা জীবনে কারো কাছ থেকে কিছু নেয় না, সেই ছেলেটার নামে এত বড় মিথ্যা কথা বললাম। আল্লাহ মাফ করো। মায়ের কথায় ধ্যান ভাঙে। মিলি কি চলে গেছে? মিলি তো অনেক আগে চলে গেছে। জিদ্দাত একের পর এক সিগারেটের প্যাকেটের সাথে ওয়াইনের বোতল খালি করছে। তাকে কে মারার জন্য হামলা করেছে?
আবার কে বা তাকে বাঁচানোর চেষ্টা করেছে। আর সাথে তো আছেই রানী, যে কিনা একটুর জন্য হাত ছাড়া হয়ে গেছে। সব মিলিয়ে জিদ্দাতের মাথায় যেন আগুন জ্বলছে। হাত থেকে ওয়াইনের বোতলটা আছাড় মেরে চুল খামচে ধরে চিৎকার দিল। শুধু একবার জানতে পারি আমাকে মারার চেষ্টা কে করেছে, তার কলিজা টেনে বের করে কুকুরদের খেতে দেব। আর ওই মেয়েটাকে পেলে এবার আমি কি যে করব নিজেও জানি না। রাত ৩টার মতো হবে। রানী খুব এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এবং ঘুমের মধ্যেই কথা বলছে, সাথে প্রচুর ঘামছে। পাশেই রেহেনা বেগম ঘুমিয়ে আছেন। ছেড়ে দিন প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। রেহেনার মেয়ের কথা শুনে ঘুম ভেঙে যায় এবং উনি রানীর কথা স্পষ্ট শুনতে পেয়ে উঠে বসেন। তার মধ্যে রানী না বলে বিকট চিৎকার দিয়ে ওঠে, বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। রেহেনা মেয়েকে জাপটে জড়িয়ে পিঠে হাত বুলাতে থাকেন। রানী নিজের মাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটা অসম্ভবভাবে কাঁপছে। মা, ওই লোকটা আমাকে সর্বহারা করে দিয়েছে। অতিরিক্ত ভয়ের চাপে উত্তেজিত হয়ে কি বলছে না বলছে মেয়েটা নিজেও জানে না। রেহেনা রানীকে শান্ত করার চেষ্টা করে বলেন, কিচ্ছু হয়নি মা, বাজে স্বপ্ন দেখেছিস। রানীর হুঁশ ফিরতে সে কি বলতে কি বলে ফেলেছে তা বুঝতে পেরে আফসোস হচ্ছে, তবে তার মা বুঝতে পারেনি, সেটাই অনেক। রানীর ভাবার মাঝেই তাচ্ছিল্য হাসে। তার মা আজ যেটা স্বপ্ন বলছে সেটা যে চরম সত্য। কি করে বলবে মাকে তার মেয়ে একজন ধর্ষিতা, তাও একবার নয় দুইবার। খুব কষ্ট হচ্ছে মেয়েটার। সে বাবা মায়ের একজন ভালো মেয়ে হতে পারেনি। রেহেনা রানীকে শুয়ে দিয়ে বলেন, ঘুমিয়ে পড়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু পর সকাল হয়ে যাবে। ইন মর্নিং। মিলি আর রানী হাঁটছে রাস্তার পাশে, মূলত কলেজ যাচ্ছে। রানীর মনে বেশ অনেকটা ভয় কাজ করছে। ভয় হলেও তো কিছু করার নেই। ওরা দুজন কথা বলতে বলতে কলেজের ভেতরে চলে আসে। রানীর এখন মাথা থেকে জিদ্দাতের কথা বের হয়ে গেছে, যদিও মেয়েটা ভাবতেও পারছে না তার জন্য কি অপেক্ষা করছে। কলেজ শেষে ক্যাম্পাসে মিলি আর রানী বসে আছে। তাদের কিছু নোট দরকার, তাই মিলি রানীকে বলে, আমি লাইব্রেরিতে যাচ্ছি, তুই বসে থাক। রানীও সাই দিয়ে বলে, আচ্ছা যা। মিলি চলে যেতেই রানীর আশেপাশে নজর যায়। আপাতত কয়েকটা বখাটে ছেলে ছাড়া এখানে বেশি একটা লোক নেই। মিলি হয়তো বেখেয়ালি ভাবে ছেলেগুলোকে পাশ কাটিয়ে একা চলে গেছে, তা না হলে রানীকে সাথে করে নিয়ে যেত। রানী নজর সরিয়ে নিজের মতো খাতায় লিখছে, কিন্তু তার কেমন জানি লাগছে ছেলেগুলো তার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে। রানী সেটা বুঝতে পেরে ব্যাগটা কাঁধে নিয়ে গেটের দিকে হাঁটা দেয়। মোদি এখন মিলির কাছে যায় তো তাহলে ছেলেগুলোকে পাশ কাটিয়ে যেতে হবে, তাই সোজা সাপটা পথটাই বেছে নিয়েছে। গেটের কাছে যেতে যেতে কানে ভেসে আসে, ওই সুন্দরী, পালিয়ে যাওয়া হচ্ছে, আমাদের কাছে একটু আসো, খুশি করে দিব। কথা শেষ হতে সবগুলো ছেলে জোরে জোরে হাসতে থাকে, খুব বিশ্রীভাবে। রানী পাত্তা না দিয়ে অনেক তাড়াতাড়ি এগোয়। সমাজে মনে হয় এদের শিক্ষার অভাব পড়েছে। এদের মতো ছেলেদের জন্য মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে না। এমনকি কিছু ছেলেরা নিজের মায়ের সমবয়সী খালাদের ইজ্জতের উপর হাত দিতেও দুবার ভাবে না। হ্যাঁ, এই সমাজ দূষিত। আজ এইখানে বাবার বয়সী পুরুষ নিজের মেয়ের সমান মেয়েকে রেপ করেছে, তো কাল ওইখানে নিজের ফুলের মতো নিষ্পাপ বোনের মতো আরেকজনের বোনকে রেপ করছে। ছি, ভাবতেও কেমন শরীর ঘৃণায় কাঁটা দিয়ে ওঠে। সব ছেলেরা খারাপ, কেউ ভালো না। আল্লাহর কত সহ্য করবেন, এবার তো এদের অন্তত বিচার করুন। রানী এসব ভাবতে ভাবতে গেটের সামনে আসতে আরেক দফা কেঁপে ওঠে। জিদ্দাত ওপারে বাইকের ওপর শুয়ে সিগারেট টেনে উপরে ধোঁয়া উড়াচ্ছে। মেয়েটা কি কোথাও শান্তি পাবে না? যেখানে যায় না কেন সেখানে এসেই হাজির হয়ে যায় মাফিয়াটা। রানী দৌড় দিতে নিলে কাঁধের ব্যাগটা রাস্তায় পড়ে যায়। তাড়াহুড়ো করে সেটা তুলতে গিয়েও আর তোলে না। অন্য পাশে রাস্তার গলি দিয়ে দৌড় দেয়, যেখানে বেশি একটা মানুষ চলাচল করে না। জিদ্দাত রানীকে দৌড়ে যেতে দেখে বাঁকা হেসে উঠে বসে এবং খুব স্পিডে বাইক নিয়ে রানীর পিছনে ছুটে। রানী কিছুটা সামনে যেতে হঠাৎ দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে পড়ে যায়। মেয়েটা হাতের তালুতে বেশ খানিকটা ব্যথা পেয়ে মুখে আহ বলে চেঁচিয়ে ওঠে, তবে পাত্তা না দিয়ে উঠে তাড়াতাড়ি করে গাড়ির জানলায় জোরে জোরে ধাক্কা দিতে দিতে কান্না করে দেয়। প্লিজ হেল্প করুন আমায়। গাড়ির মালিক কোনো প্রশ্ন করা ছাড়াই দরজা খুলে দেয়। রানী দেরি না করে দ্রুত উঠে বসে লোকটার দিকে না তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ
আমাকে দূরে কোথাও নিয়ে চলুন। লোকটা রানীর থেকে নজর সরিয়ে সামনে জিদ্দাতের দিকে তাকায়। একদম কাছাকাছি চলে এসেছে। খুবই দ্রুত সে গাড়ি ঘোরায় এবং অন্য রাস্তার গলি দিয়ে তুফানের গতিতে ছোটে। রানী তো কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে নিজের বিহাল অবস্থা করে ফেলেছে ইতিমধ্যে, এবং একটু পর পর হেঁচকি তুলছে। লোকটা জিদ্দাতের চোখ ফাঁকি দিয়ে গাড়ি শুনশান সাইডে নিয়ে এসে থামায় এবং পকেট থেকে রুমাল বের করে রানীর মুখের সামনে এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলে, চোখের পানিটা মুছে নিন। রানী এতক্ষণ একটিবারের জন্য লোকটার দিকে তাকায়নি, এবার মুখ তুলে পাশে লোকটার দিকে তাকায়। লোকটা এই সুযোগে রানীকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে। মেয়েটার ফর্সা মুখ একদম লাল হয়ে গেছে, ডাগর টানা নীল মণিযুক্ত আঁখি ফুলে বালিশ, পাপড়ি ভিজে একটু একটু জট বেঁধেছে, যার দরুন মেয়েটাকে আরো বেশি মায়াবী দেখাচ্ছে। লোকটা যেন রানীর থেকে পলক ফেলতে ভুলে গেছে, এক দৃষ্টিতে রানীর মুখের দিকে তাকিয়ে আছে। কান্না করলেও যে একটা মেয়েকে এতটা সুন্দর লাগে তা রানীকে না দেখলে বুঝতেই পারতো না। রানী লোকটার হাত থেকে রুমালটা নিতে নিলে রানীর হাতের স্পর্শ হালকা করে পেতেই লোকটা চোখ বন্ধ করে নিয়ে আওড়ায়, এই কেমন অনুভূতি! তার মধ্যে নিচু মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, ধন্যবাদ এত বড় উপকার করার জন্য। লোকটা চোখ খুলে এক ভুরু উঁচিয়ে ভারী স্বরে শুধায়, ছোট করছেন? রানী তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলে, না না, ছোট করব কেন? ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই আপনাকে দেওয়ার মতো। লোকটা নড়ে চড়ে বসে হালকা হেসে বলে, একদিন না হয় মূল্য চুকিয়ে দিন। পরিচয় হই, চলুন। আই এম জেসন, ইউ? রঙ্গমোহী রানী। জিশান বিড়বিড় করে, রঙ্গমোহী রানী? রানী নিজের নাম বলেই হালকা হেসে রুমালটা দিয়ে চোখের পানি মুছে নেয়। জিশান এটা দেখে মাথা নিচু করে ঠোঁট কামড়ে কিঞ্চিত হাসে। কেমন একটা আলাদা ভালো লাগা কাজ করছে জিশানের মনে। রানী চোখ মোছা শেষ হতে জিশানের দিকে তাকিয়ে অল্প ভেজা কণ্ঠে বলে, আর একটু উপকার করতে পারবেন? জিশান অন্যদিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে নিয়ে সিরিয়াস মুখ করে রানীর দিকে তাকিয়ে বলল, বিনিময়ে প্রতিদান দিতে হবে কিন্তু। রানী মাথা নিচু করে উত্তর দিল, দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। অনেক দামি একটা জিনিস আছে আপনার কাছে, আপনি কি তা জানেন না? এহেন কথায় তৎক্ষণাৎ রানী চোখ তুলে প্রশ্নবোধক চাহনি তাক করে বলে, কি সেটা? জিশান রানীর ঠোঁটের দিকে আঙুল তাক করে উত্তর দেয়, হাসি। রানী বুঝতে পেরে মাথা নুয়ে শব্দ করে হেসে দেয়। অল্প সময়ের জন্য মেয়েটার মনে একটু ভালো লাগা কাজ করছে। মাথা থেকে বের হয়ে যায় জিদ্দাতের কথা। জিশান অপলক তাকিয়ে রয় রানীর পানে, অতঃপর আনমনে ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, হাসলে কিন্তু আপনাকে মারাত্মক সুন্দর লাগে। রানী ফিসলে হেসে বলে, ফ্ল্যাট করছেন বুঝি? জিশান চোখ সরিয়ে হতাশ হওয়ার ভান ধরে বলে, আজকাল প্রশংসার দাম নেই দেখছি। পর মুহূর্তে জিশান নিজেই অবাক, যে ছেলে কিনা মেয়েদের আশেপাশে থাকা তো দূরের কথা, সে ছেলে কিনা আজ একটা মেয়ের সাথে নিজ ইচ্ছায় কথা বলছে। বাহ, বিষয়টা চিন্তার না? তবে ভালোই লাগছে। পাত্তা না দিয়ে ফের রানীকে প্রশ্ন করে, এভাবে পালাচ্ছেন কেন? রানী সেটা শুনেও চুপ করে আছে, বলতে চায় না তার সাথে হওয়া বাজে ঘটনাগুলো। মলিন মুখ করে মাথা নিচু করে নিল রানী। জিশানও বুঝতে পারে রানী তাকে বলতে চাচ্ছে না। নজর সরিয়ে শব্দ করে হেসে বলল, অবশ্য একজন অপরিচিত মানুষকে কেনই বা বলবেন? রানীর আফসোস হলো, অনুনয় করে অল্প স্বরে বলল, আসলে সেরকম কোনো ব্যাপার না। রানীর খারাপ লাগছে জিশান এভাবে বলায়। তবে সে কি করে একটা ছেলেকে এইসব বলতে যাবে, তাও আবার চিনে না জানে না। জিশান হেসে উড়িয়ে দিল। আচ্ছা বাদ দিন, আমরা কি ফ্রেন্ড হতে পারি? জিশান নিজের ফোনটা রানীর দিকে এগিয়ে দিয়ে কথাটা শেষ করে। তা দেখে রানী ভুরুকুসকে জিশানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। জিশান ফিসলে হেসে বলে, ফ্রেন্ড হলে একটু ছুঁয়ে দিন। রানী হাত না ছুঁয়ে বরং প্রশ্ন করে, হাত বাড়ালেন না যে? পবিত্র ফুলকে কি এমনি এমনি ছোঁয়া যায়? মলিন স্বরে বলে, এখন তো ফুলকে না বলেই ছুঁয়ে ফেলে মানুষ। আনমনে জিশান। যার ছোঁয় তারা এর মূল্য দিতে জানে না হয়তো। রানী দুভ্রু উঁচিয়ে শুধায়, পটানোর চেষ্টা করছেন? জিশান ঠোঁট চেপে পরপর চিবুক নামিয়ে উত্তর দেয়, যদি বলি না সম্মান করছি।
রানী তৎক্ষণাৎ মিষ্টি হেসে ফোনে হাত ছুঁয়ে বলে, আজকে থেকে আমরা দুজন ফ্রেন্ড। জিশান তড়িৎ ব্যাগে ফোনটার দিকে হিংসে চোখে তাকিয়ে বলে ওঠে, দেখেছেন ফোনটার কি ভাগ্যে ফুলের ছোঁয়া পেয়ে একদম পবিত্র হয়ে গেল।